নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। দমদমের মানুষজন কেমন আছেন? একদম অনুষ্ঠানের শুরুতেই, পর্বের শুরুতেই কিন্তু আমরা আপনাদের কাছে ওপেন প্রশ্ন ছুড়ে দিলাম, দমদমের মানুষজন কেমন আছেন? দমদমে 2019 থেকে 2024 পর্যন্ত সৌগত রায় কী কাজ করেছেন? সেখানকার মানুষজন কতবার দেখেছেন তাদের এমপিকে? সব প্রকল্পের সুবিধা কি সেখানকার মানুষজন পাচ্ছেন? অর্থাৎ দমদমের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, সেই বিধানসভার মানুষজন কি সন্তুষ্ট সৌগত রায়কে নিয়ে? আমাদের আজকের টার্গেট হটস্পটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র 42টি রাজ্যের 42টির মধ্যে, যেখানে খুব ক্লোজ কন্টেস্ট এবং খুব কঠিন লড়াই হতে যাচ্ছে, তার মধ্যে দমদম কিন্তু অন্যতম। সুজন চক্রবর্তীকে আনা হয়েছে এখানে জোট প্রার্থী হিসেবে এবং ম্যাসিভ সাড়া পাচ্ছেন তার প্রচারে। সেখানকার মানুষজন কি বললেন এবং আরও বিস্তারিত আমরা জানাবো এই পর্বে। দমদমে কি হতে যাচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট বা কী, এবং সেখানকার মানুষজন সৌগত রায়কে নিয়ে কি বলছেন, এই পর্ব আপনারা দেখলেই সেটি বুঝতে পারবেন। টার্গেট হটস্পট একটি ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, আপনারা জানেন, এবং রাজ্যের 42টি আসনেই কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানকার মানুষজন, অর্থাৎ আপনাদের সাথে কথা বলে আপনারা কি চাইছেন, কি চাইবেন এবং কি পেয়েছেন, কি পাননি, এই নিয়ে কিন্তু টার্গেট হটস্পট তুলে ধরছে। আমাদের আজকের পর্বের লোকেশন এপিসেন্টার দমদম। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র দমদম, এবং দমদমে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবারেও প্রার্থী করেছেন তাদের বিদায়ী সাংসদ সৌগত রায়কে। অন্যদিকে বামেদের বাজি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আর বিজেপি এখান থেকে প্রার্থী করেছেন শিলভদ্র দত্তকে। দমদমে 2019-এ কিন্তু একদম খুব ক্লোজ, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় একটি লড়াই হয়েছিল এবং সৌগত রায় মাত্র 53,002 ভোটে জিতেছিলেন। লোকসভার ভোটের মার্জিন, এখানে 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা, 53,000 কিন্তু খুব একটা কনভিন্সিং তো দূরের কথা, বেশ ক্লোজ কন্টেস্ট 2019-এই হয়েছিল। সৌগত রায় এবার কিন্তু দাঁড়াতে চাননি প্রথম দিকে, কিন্তু তাকে প্রার্থী করেছেন, ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2019-এ সৌগত রায় 5,12,062 ভোট পেয়েছিলেন, 42%। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রার্থী ছিলেন 2019-এ, 4,59,063 ভোট পেয়েছিলেন, 38%। এবং নেপাল দেব ভট্টাচার্য সিপিএম প্রার্থী 1,67,590টি ভোট পেয়েছিলেন, 13%। কংগ্রেস প্রার্থীও কম ভোট পেয়েছিলেন, কিছু শতাংশ ভোট পেয়েছিলেন। এখন এবার 2024-এ কিন্তু জোট, সুজন চক্রবর্তী জোট প্রার্থী, সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছেন। অনেকে কিন্তু বলছেন ডার্ক হর্স, কালো ঘোড়া সুজন চক্রবর্তী দমদমে। শিলভদ্র দত্ত বর্ষিয়ান নেতা, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছিলেন, তাকে কিন্তু প্রার্থী করেছে বিজেপি এবার দমদমে। এবং সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2019-এ কিন্তু 53,000 মার্জিন ছিল, এবার কিন্তু খুব ক্লোজ কন্টেস্ট হতে যাচ্ছে আমরা জানি। এবং 7টি বিধানসভাতেই, অর্থাৎ খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম এবং রাজারহাট, গোপালপুর, এই 7টি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা, অর্থাৎ দমদম। সব জায়গায় কিন্তু তৃণমূল, কিন্তু কড়া চ্যালেঞ্জ কিন্তু হতে যাচ্ছে এবার, নো ডাউট, কোনো সংশয় নেই এই নিয়ে। এখন আমাদের দেখতে হবে যে এই ডেটা অ্যানালিসিস আপনারা শুনলেন, আপনারা দেখলেন, এবছর অর্থাৎ 2024-এ কিন্তু একদম ক্লোজ কন্টেস্ট, খুব কাছাকাছি লড়াই হবে 3 প্রার্থীর মধ্যে, বিশেষ করে সৌগত ভার্সেস সুজন। সেখানকার মানুষজন বলছেন আমাদের তাকিয়ে থাকতে হবে 4 তারিখ 4 জুন, শেষ হাসি খেয়ে হাসেন। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মানুষজন 2019 থেকে 2024 তাদের প্রার্থী, বর্তমান প্রার্থী 2024-এর এবং সিটিং এমপি যিনি সাংসদ আছেন, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়কে কতবার দেখতে পেয়েছেন, তার কাজে কি তারা খুশি, তাকে কি পাস
মার্কস দিলেন, পাস নম্বর দিলেন সেখানকার মানুষজন। পাশাপাশি 2024-এ যা যা এজেন্ডা, যা যা ইস্যুস আছে, সেই ইস্যুস কি ভেবে সেখানকার মানুষজন ভোট দেবেন। এবং সুজন চক্রবর্তী, কালো ঘোড়া বলা হচ্ছে, ডার্ক হর্স, কতটা ভোট কাটবেন এবং সেখানকার যা রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটের পিকচার কোন দিকে যাবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অর্থাৎ সেখানকার মানুষজন কি বলছেন, অর্থাৎ তারা সৌগত রায়কে নিয়ে কি ভাবছেন এবং কি বলছেন, দেখুন। কি বলছে দমদমবাসী, কি বক্তব্য তাদের, কতটা তাদের দৈনন্দিন যে সমস্যা সেই সমস্যা নিরসন করেছেন তাদের সাংসদ, শুনবো আমরা আজকে। জিনিস কিনতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি, রোজগার নেই, জিনিস কিনতে গিয়ে দাম এত বেড়ে গেছে যে মানুষ নাজেহাল হয়। বিশেষ করে দমদমের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু কিছু রাস্তা যেগুলো অত্যন্ত বাজে অবস্থা, যেগুলোর দিকে নজর দেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে নোংরা, সেগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার ঠিকঠাক মতো। রাস্তার যানজট, সেটাকে ঠিক করা দরকার। এই বেসিক জিনিসগুলো প্রয়োজন। বড় বিপদের সময় মিড নাইটে আমরা কোনো হেল্প পাই না, বয়স্ক লোকেরা তখন না পাই ডাক্তার, না পারি কোথাও যেতে, না পাই অ্যাম্বুলেন্স। সেই সময় আমাদের পাশে কেউ থাকার নাই। এমএলএ দর্শন পাই না। ওই কি মুন্সি, অদিতি মুন্সি নামকে বাঁচতে আসে, মমতাজি দিদির নামে ভোটে জিতেছে, আর হাজবেন্ড যা করবে তাই, ওদের দর্শন সবসময় পায় না। ওরা যখন আসে যে কোনো অনুষ্ঠানে লিডাররা তাদেরকে ছেঁকে ধরে, পাবলিকের কোনো কথা শুনবার সময় তাদের নাই। হ্যাঁ, আমি পাই না, বাট অনেকে পাই, অনেকে বঞ্চিত হয়ে আছে, অনেক খোঁজ খোলেছে, কেন পাচ্ছি না। এরা বলছে যতক্ষণ না ভোট শেষ হবে ততক্ষণ পর্যন্ত হবে না। আগে থেকে যারা পাচ্ছে 500 থেকে তাদের 1000 হয়ে গেল, এখন কেউ কিছুই পায় না, অনেকে ডিপ্রাইভ। রাস্তাঘাটগুলো যদি একটু পরিষ্কার হয়, একটু ভালো হয়, তাহলে যাতায়াতের ক্ষেত্রে একটু সুবিধা হবে। আমাদের নিত্য নৈমিত্তিক তো আমাদের তো বেরোতেই হয়, মধ্যবিত্ত ঘরে তো বসে থাকতে পারি না। তা একটু যদি দ্রব্যমূল্য যদি একটু কমে, তাহলে আমরা তো একটু মধ্যবিত্ত ঘরের সংসার চালিয়ে যে মানে একটু তো উপকৃত হবই। মানে যে হারে জিনিসের দাম আস্তে আস্তে বাড়ছে, সেই হারেও আমাদের হয়তো ইনকাম সেভাবে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম তো বেরিয়ে চলেছে। তা একটু যদি দেখেন তাহলে সুবিধা হয় আর কি, মধ্যবিত্ত ঘর থেকে বলছি। দমদমবাসী হিসাবে প্রথমত আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে খুব বাজে সিস্টেম। ওখানে কন্ট্রাক্ট ছাড়া কোনো ট্যাক্সি মিটারে যায় না। এখন আবার ডেঙ্গু প্রকোপ আরম্ভ হয়েছে, যাতে রাস্তাঘাট ড্রেনটা সময় মতো যাতে পরিষ্কার হয়, ওই ধোঁয়া বা তেল কিছু করা যায়। আর ফুটপাতে তো আমাদের বয়স্ক লোক ভীষণ অসুবিধা। এই সামান্য একটা এখানে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ফুটপাতের উপর রেতে আছে, ঝগড়া করছে, বলে আপনি নেমে যান রাস্তার উপর দিয়ে। এই যে এখানে মানে আমারই হচ্ছে আমাদের দোষ, আমাদেরই। ফুটপাতটা ম্যাক্সিমাম টাইমে এখানে গাড়ি ফাড়ি আটকে থাকে এই রাস্তা দিয়ে। আর প্রচণ্ড তো রিক্সা এখানে চালু হয়ে গেছে। ফুটপাতটা এরা দেখি আর করে রাখে, ফুটপাতটার দিকে নজর দেওয়া উচিত। হ্যাঁ, আর হচ্ছে মোটামুটি পরিষেবাটা একটু চাই। আমাদের বয়স হয়ে গেছে তো, রাত ভিতে কোনো অসুবিধে হলে আশা করবো যাতে ফোন করলে যেন অ্যাম্বুলেন্স বা আমাদের ছেলে মেয়ে সবই তো বাইরে থাকে, আমরা বুড়ো বুড়ি ছাড়া মানে খুব অসুবিধা। এইটাই যদি আমাদের খুব হেল্প করে এটাই সুবিধা আমরা আশা করব। মানে তো ধরুন আমরা তো একটা মোটামুটি চাকরি করি, পেনশন তো লিমিটেড, এই পেনশনের উপর তো সংসার চলে। আর দৈনন্দিন জিনিসপত্র সবই দাম বেড়ে যাচ্ছে। সামান্য তেল, সাবান, পেস্ট থেকে আরম্ভ করে প্রতি মাসে বেড়ে যাচ্ছে। আর ওষুধের তো আছে একটা মুদিখানার মতো, মাসকাবারির মতো। এগুলো ভীষণ আমাদের প্রবলেম হচ্ছে। পানীয় জলের তো একটা সমস্যা আছেই, আর রাস্তাঘাটে এই যে জল জমাগুলো হয় এখন একটু কমেছে, কিন্তু এগুলো আরও উন্নত হলে ভালো হয়, এই আর কি। হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছি যখন স্কুলে পড়তাম। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে, ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়।
বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। দমদম লোকসভার অন্তর্গত মানুষজন যা যা পাননি, তাদের যে অভিযোগ আপনারা শুনলেন, এবং তারা কি বলছেন 2019 থেকে 2024 তাদের প্রার্থী এবং বর্তমান এমপি সাংসদকে নিয়ে। সংসদের দিল্লিতে কটা প্রশ্ন করেছেন, কটা সেশন অ্যাটেন্ড করেছেন এবং তাদের কথা তুলে ধরেছেন, কটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কি কি কাজ তিনি করেছেন, সব মানুষকে প্রকল্প দিতে পেরেছেন কিনা, এবং স্থানীয় মানুষজন সৌগত রায়কে নিয়ে কতটা সন্তুষ্ট, কতটা হ্যাপি এবং কি ভাবছেন তারা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যা যা পাননি, যা যা অভিযোগ করেছেন সেখানকার স্থানীয় মানুষজন, তার জন্য দায়িত্ব কে নেবেন? সেখানকার রাজনৈতিক নেতা নেত্রী, অর্থাৎ আঞ্চলিক দমদম লোকসভার অন্তর্গত যারা আঞ্চলিক নেতা এবং নেত্রী আছেন, তারা কি স্ট্র্যাটেজি নিয়েছেন, কি প্ল্যান নিয়েছেন এবং কি ভাবছেন, কতটা চ্যালেঞ্জ জানাবেন সুজন চক্রবর্তী, সৌগত রায় কতটা কনফিডেন্ট, এবং শিলভদ্র দত্তই বা কি বলছেন, অর্থাৎ সেখানকার রাজনৈতিক নেতা নেত্রীরা কি বলছেন, দেখুন। আমরা অলরেডি জিতে বসে রয়েছি। আদার্স ওরা কতটা লড়াই দেবে সিপিএম বা বিজেপি, সেটা তাদের ভাবনা। আমাদের তো অলরেডি আমরা প্রচারে বলুন অনেকটা এগিয়ে, অনেকটা মানে বাড়ি বাড়ি ডোর টু ডোর। এখন পর্যন্ত তো সিপিএমের ক্যান্ডিডেট কিছু জায়গা হয়তো দেখাও যাচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট তো কিন্তু দেখাই যাচ্ছে না, পাওয়াই যাচ্ছে না। সাধারণ মানুষ বুঝছে কি এই দুর্নীতি যেগুলো বলা হচ্ছে বা দেখানো হচ্ছে, এটা পুরোপুরি বিরোধী দলদেরকে বদনাম করার একটা সাজিশ। কেন কোনো এখন পর্যন্ত কোনো, আমাদেরই খালি না, এখানেই না, ভারতবর্ষে কোনো বিরোধী রাজনৈতিক দলকে যাদেরই নেতাদেরকে ধরে ঢোকানো হয়েছে এখন পর্যন্ত কোনোটাও, কেউ 18 মাস, কেউ 1 বছর, কেউ 16 মাস ধরে জেলে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা সঠিক প্রমাণ কিন্তু এখন পর্যন্ত কোর্টের কাছে ইডি সিবিআই কেউ প্লেস করতে পারেনি। সেখানে কিন্তু সৌগত রায় কিন্তু সেখানে উপস্থিত থাকেন। তো এই রকম কোনো নেতাকে খুব কম পাওয়া যায়। তো তিনি সব জায়গায় অ্যাক্টিভভাবে পৌঁছাচ্ছেন, তো এর থেকে আর অ্যাক্টিভ কাকে বলে? আজকে যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে তখন থেকে তিনি সকাল থেকে বেরোচ্ছেন, রাত 12টা 11টা 12টা পর্যন্ত মানুষের মধ্যেই রয়েছে। তো তার তো শরীরই বলে দিচ্ছে কি শরীর থেকে তিনি কতটা ফিট। 15 বছর ধরে তিনি সাংসদ হিসেবে কী কাজ করেছেন সৌগতবাবু নিজে বলতে পারবেন না, সাধারণ মানুষ তো দূরে ছাড়। সাংসদ হিসেবে এখানকার যা পারফরমেন্স বামপন্থী সাংসদরা করে গেছে, অমিতাভ নন্দী, নির্মল চ্যাটার্জি, নীরেন ঘোষ, পর যারা গেছে বামপন্থী সাংসদরা করে গেছে। এই মেট্রো বামপন্থী সাংসদরা করে গেছে। এই বাগজলার সংস্কারের ক্ষেত্রে বামপন্থীরা করে গেছেন। যা কিছু ডেভেলপমেন্টের প্রশ্ন দাঁড়িয়ে বামপন্থীরা, বামফ্রন্ট সরকার থাকা অবস্থা দাঁড়িয়ে বিধায়ক হিসেবে মানুষ মুখার্জি করে গেছেন। কামারহাটিতে বিভিন্ন যারা এমএলএ ছিলেন, বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী কীর্তি গোস্বামী ছিলেন, অমর চৌধুরী ছিলেন বরানগর অঞ্চল, গোপাল ভট্টাচার্য ছিলেন, তার আগে তানিয়া চক্রবর্তী, যা আছে আপনি গোটা দমদম লোকসভা কেন্দ্রে, ওখানে রবীন মণ্ডল ছিলেন, তন্ময় ভট্টাচার্য ছিলেন, তার আগে রেখা গোস্বামী, যত এমএলএ দেখবেন, এমপি দেখবেন, বামপন্থীরা যা কাজ করেছেন। সাংসদ 15 বছরে কী কাজ করেছে যে মানুষের মধ্যে দাঁড়িয়ে তিনি লড়াইয়ে থাকবেন। শিলভদ্র দত্ত তিনি তৃণমূলের এমএলএ ছিলেন বারাকপুর অঞ্চলের, হঠাৎ করে দাঁড়িয়ে তৃণমূল নাকি অগ্নিকন্যার সাথে ছিলেন, উন্নয়নের জোয়ার বইছে, হঠাৎ করে বিজেপির প্রার্থী। কী কারণে উনি প্রার্থী হবেন লোকসভায়, মানুষ কেন তাকে বিশ্বাস করে দেবে? সুজন চক্রবর্তী রাজনীতি, দর্শন, তার চিন্তা চেতনা, স্বচ্ছতা সব দিকে দাঁড়িয়ে
মানুষের যা সাড়া দমদম লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী জিতবে, এটা আমাদের নয়। আড়ালে আবডালে তৃণমূল কংগ্রেস যারা শুরু থেকে করছিল, আমাদের বিরোধী যারা কানে কানে বলবে তারা সুজনদাই জিতছে। দমদম বলছে সুজনদা জিতছে, এটা সিপিএমের দেওয়া স্লোগান না, দমদম কেন্দ্রে জনগণের দেওয়া স্লোগান। প্রথমত শিলভদ্র দত্ত এলাকার ভূমিপুত্র, এটা একটা পজিটিভ সাইন। আর দ্বিতীয় কথা, দীর্ঘদিনের রাজনীতিতে উনি যুক্ত, সৎ একনিষ্ঠ মানুষ একজন। তার প্রতি কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ কোনো দলের ক্ষেত্রেই কোনো সময় ছিল না, আজও নেই। ফলে স্বচ্ছ মুখ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, অবশ্যই এটা একটা ওনার পজিটিভ সাইন আমাদের ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটা বলবো, দেখুন সুজনদাকে নিয়ে আমি কোনো কথা এই কারণে বলবো না কারণ উনি প্রথমত এখানকার মানুষই নন, যথেষ্ট রেসপেক্টেড পার্সন আমাদের কাছে, তো সেক্ষেত্রে ওনাকে নিয়ে আমার বলাটা ঠিক হবে না। কিন্তু বাকি যিনি রয়েছেন, যিনি 15 বছর ধরে এখানে সাংসদ রয়েছেন, তার কাজ কি করেছেন সেটা বড় কথা হচ্ছে। এই সমস্ত যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি যদি মানে একটু কষ্ট করে জাস্ট এক পশলা বৃষ্টি হলে আসেন, তখন দেখতে পাবেন এখানে হাঁটু জল। সেটা একদিন থেকে শুরু করে 3 দিনও জমে থাকতে পারে, এরকম অবস্থা। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা যা দেখছি যে ধরনের নাচানাচি, সাঁতার কাটাকাটির ব্যাপার উনি করছেন সেখানে দাঁড়িয়ে, আমার মনে হয় না এবার ওনার রিটায়ার করে একটু সুইমিং পুলেই টাইমটা বেশি দেওয়া উচিত। তো উনি ওটাই করুন, আমরা সংসদে মোদিজির হাত শক্ত করতে শিলভদ্রবাবুকেই পাঠাবো। একদা বামেদের খাস তালুক ছিল এই দমদম লোকসভা কেন্দ্র। এখানে যেমন মধ্যবিত্ত মানুষের বাস রয়েছে, পাশাপাশি রয়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষও, এবং উদ্বাস্তু মানুষের কিন্তু একটা বড় অংশ এই দমদমের বাসিন্দা। এখন যে বিষয়টা অবশ্যই দেখার, যে এই দমদম বিভিন্ন সময় চমক দিয়েছে। এখান থেকেই জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন বিজেপির তপন শিকদার, বা এবারে সৌগত রায়, তিনি 3 বারের সাংসদ এখানে রয়েছেন। এখন দেখার যে এবারে এই সৌগত রায়, সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্তের মধ্যে কাকে জিতিয়ে এই দমদমবাসী সংসদে পাঠায়। দমদম থেকে ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর টার্গেট হটস্পটের পরবর্তী অংশ। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্রদা শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রাজনৈতিক প্রেক্ষাপটে দমদম লোকসভা কেন্দ্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেহেতু এবার জোট হয়েছে, অর্থাৎ সুজন চক্রবর্তী কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্টের ক্ষেত্রে কিন্তু খুব গ্রহণযোগ্য প্রার্থী এবং দাপুটে নেতা বলা যায়। তাকে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে যাদবপুর থেকে, এবং সৌগত রায়কে কিন্তু কড়া টক্কর দিচ্ছেন, এবং শিলভদ্র দত্ত তো আছেন এই বিজেপির পক্ষ থেকে। তিনি কতটা ভোট টানতে পারেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং এখানে রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পলিটিক্যাল অ্যানালিস্ট কি বলছেন, আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট, সেখানকার ভোট কম্বিনেশন কি হতে যাচ্ছে, অর্থাৎ শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী কতটা ভোট টানবেন, এবং এই যে টানা, অর্থাৎ বামের ভোট বামেই গেলে, বামের বাক্সে গেলে, যা 2019-এ কিন্তু যায়নি, অনেকটাই কিন্তু রামে গেছিলো, অর্থাৎ বিজেপিতে গেছিলো বলেই কিন্তু মাত্র 53,000 মার্জিন ছিল সৌগত রায় 2019-এ। এইবার কি হতে যাচ্ছে, সেখানকার এমপি অর্থাৎ সৌগত রায় কি কড়া টক্করের চ্যালেঞ্জের মুখে পড়বেন? কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, দেখুন। দমদম লোকসভা কেন্দ্রটি শুধুমাত্র শহরাঞ্চলের অন্তর্ভুক্ত বিধানসভাগুলি নিয়ে গঠিত নয়। দমদম লোকসভার মধ্যে শহরাঞ্চলের ভোটার যেমন আছে, গ্রামাঞ্চলের ভোটারও বেশি মাত্রায় কিন্তু আছে। কাজেই সামঞ্জস্যপূর্ণ একটা লোকসভা। শহরাঞ্চলের ভোটার যেমন অধিকাংশ আছেন, আবার ঠিক সেই রকমভাবেই সমানুপাতিক হারে বলা যেতে পারে গ্রামাঞ্চলের ভোটাররাও কিন্তু আছেন। কাজেই একদিকে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল এই মিশ্র সংস্কৃতির সমন্বয়ে গঠিত দমদম লোকসভা। এবং এই যে দমদম লোকসভা যদি দেখি, তাহলে দেখব
যে শহরাঞ্চলের ভোটারদের যদি আমরা চাহিদা বা বলা যেতে পারে তাদের যে রিসোর্সগুলো দেখে আলোচনা করি, তাহলে দেখব তারা কিন্তু বেসিক নিডসগুলো, আজকালকার দিনে বিজ্ঞানের ভাষায় বা প্রচলিত ভাষায় যেটা বলে বেসিক নিডস, অর্থাৎ ঠিকমতো জলের সরবরাহ হয়েছে কিনা, ইলেকট্রিসিটি ঠিক মতন হয়েছে কিনা, বা রাস্তাঘাট ঠিক পরিষ্কার হয়েছে কিনা, এগুলোর ওপর কিন্তু তারা গুরুত্ব দেন। গ্রামাঞ্চলের বেসিক নিডস কিন্তু আলাদা, কারণ শহরাঞ্চলের যা গঠন প্রণালী বা রাস্তাঘাটের যা অবস্থা, গ্রামাঞ্চলে এখন অনেকাংশে কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট তারা পানীয় জল পাচ্ছেন। কিন্তু গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে আলাপ আলোচনায় যেটা উঠে এসছে যে সার্বিক উন্নয়ন যতখানি শহরাঞ্চলের ভোটাররা পেয়েছেন, গ্রামাঞ্চলের ভোটাররা কিন্তু সার্বিক উন্নয়ন ততখানি পাননি। কাজেই এই সার্বিক উন্নয়নটা কি বর্তমান ভোটের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে, বা গ্রামাঞ্চলের ভোটার বা শহরাঞ্চলের ভোটারদের মধ্যে একটা পার্থক্যের রূপরেখা নির্মাণ করতে পারে? সেই প্রশ্ন কিন্তু সাধারণ ভোটারদের মনে আসছে। এই লোকসভা, প্রত্যেকটি লোকসভার ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে কিন্তু এই তরুণ তরুণীদের ভূমিকা। তরুণ তরুণীরা কোন দিকে যাচ্ছে, তারা কোন জনমতকে গ্রহণ করছে, তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করছে, বা তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করছে না, এটা কিন্তু একটা বড় ক্ষেত্র। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই অংশের একটা বড় অংশের কাজ করে কিন্তু আইটি সেক্টরে। আইটি সেক্টরে কাজ করার কারণে তারা 24 ঘন্টা বা এখন কোভিডের পরে পোস্ট কোভিডে এই যে ওয়ার্ক ফ্রম হোম এটা চালু হয়েছে, বাড়ি থেকে কাজ করা, সেই জন্য তারা সমাজ জীবন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সমাজের যা গতি প্রকৃতি, রাজনৈতিক যে গতি প্রকৃতি, ভৌগোলিক যে গতি প্রকৃতি, তার থেকে তারা বিচ্যুত হচ্ছে। কেন বিচ্যুত হচ্ছে? বিচ্যুত হচ্ছে এই কারণেই যে তারা সমাজের সঙ্গে, সমাজ থেকে আস্তে আস্তে পৃথক হয়ে যাচ্ছে। কেন? যে সেতু নির্মাণ, দমদমের ভোটারদের মধ্যে সেতু নির্মাণ, শহরাঞ্চলের ভোটারের সঙ্গে গ্রামাঞ্চলের ভোটারের একটা সেতু নির্মাণ করতে হবে। যদি একটা সেতু নির্মাণ করা যায়, যে কোনো রাজনৈতিক দল যদি সেতু নির্মাণ করতে পারেন বা তাদের প্রচার কর্মসূচিতে যদি এইগুলো রূপায়ণ করতে পারেন, তাহলে দমদম কিন্তু একটা বৃহত্তর কেন্দ্রে পরিণত হবে। এবং আগের দিনে যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব দমদম কিন্তু যখন শাসক বিগত দিনে বামফ্রন্টের সরকার, তখনও দমদম থেকে তপন শিকদার নির্বাচিত হয়েছিলেন এবং তিনি কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। শাসক দলের মধ্যে, শাসক দলের বাইরে বেরিয়েও দমদম থেকে তিনি নির্বাচিত হয়ে বিজেপির সরকার যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সেই তার প্রধানমন্ত্রীত্বে তপন শিকদার কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ টেলিকম বিভাগের মন্ত্রী হয়েছিলেন। কাজেই এই দমদম কিন্তু কখনোই আলোচনার বাইরে নয়। দমদমের মধ্যে ছড়িয়ে আছে পরতে পরতে একটা গভীর উদ্ভাবনী ক্ষমতা। আমাদের সেই উদ্ভাবনী ক্ষমতা কীরকমভাবে ভোটাররা প্রয়োগ করেন বা এই রাজনৈতিক দলগুলি কিভাবে সেটাকে ব্যবহার করতে পারেন, রাজনৈতিক দলগুলি কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতেই হবে। যিনি ঠিকভাবে এগুলোর সেতু নির্মাণ করতে পারবেন, তিনি আগামী দিনের রূপরেখা নির্মাণ করতে পারবেন। যা বুঝলাম তাতে হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্রে, যেখানে সৌগত রায়, সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত তিনজনই কিন্তু বর্ষিয়ান নেতা এবং তিনজনই কিন্তু জানে যে ভোট বৈতরণী পার করতে গেলে কি ট্যাকটিক্স পাওয়া দরকার এবং করা দরকার। এখন দেখতে হবে আমাদের যে সৌগত রায় গত 2019-এ যিনি 53,000 মার্জিনে জিতেছিলেন, সে কতটা এবার, অর্থাৎ সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত কতটা চ্যালেঞ্জ তাকে জানাতে পারে। এবং সেখানকার মানুষজনের কিন্তু মিক্সড রিয়াকশন আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং সেখানকার এমপি অর্থাৎ সৌগত রায়কে নিয়ে কিন্তু সেখানকার মানুষজন খুব একটা যে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন তেমনটা নয়। কিন্তু ওভারঅল দমদম লোকসভা কেন্দ্রে যেটা বুঝলাম তাতে কিন্তু খুব ক্লোজ কন্টেস্ট, এবং পশ্চিমবঙ্গে যে 42টি আসন রয়েছে তার মধ্যে দমদমে কিন্তু খুব বড় একটা কঠিন লড়াই অপেক্ষা করে আছে সৌগত রায়ের জন্য, যেটুকু বুঝলাম। এবং সুজন চক্রবর্তী ডার্ক হর্স হয়ে শেষ হাসি কি হাসবেন, আপসেট হবে, নাকি শিলভদ্র দত্ত এই ভোট কাটাকাটিতে
শিলভদ্র দত্ত সৌগতরাকে হারিয়ে দেবেন, যেহেতু মার্জিনটা কিন্তু খুব একটা বেশি নয়, অনলি 53,000 ছিল 2019-এ, দেখতে হবে সেদিকে। টার্গেট হটস্পটের আজকের পর্ব এখানেই শেষ করব, কিন্তু টার্গেট হটস্পট চলতে থাকবে। আমরা আরও কলকাতা এবং আশপাশে অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে বিভিন্ন লোকসভা কেন্দ্র কিন্তু আমরা যাচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি। আপনাদের অভাব অভিযোগ, আপনাদের কমপ্লেন, মান অভিমান, কি ভাবছেন, কি চাইছেন, কি পাননি, সবটাই কিন্তু আমাদের সহকর্মী যখন যাচ্ছেন আপনাদের কাছে আপনারা বলছেন, আমরা তুলে ধরছি, আপনাদের সামনে তুলে ধরছি এই অনুষ্ঠানের মাধ্যমে। ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম যেখানে আপনারা পার্টিসিপেট করছেন, কারণ আমরা বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানে কিন্তু জনতাই অর্থাৎ মানুষই শেষ কথা বলবে। আপনাদের কথাই কিন্তু আমরা তুলে ধরছি টার্গেট হটস্পটের মাধ্যমে অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের পর্ব এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো লোকসভা কেন্দ্রে আপনাদের মাঝে আপনাদের কথা তুলে ধরতে। ভালো থাকবেন আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়।